হ্যালো স্টুডেন্টস, লার্ন উইথ জয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ফাটাফাটি একটা জিকে ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই ক্লাসটি সম্পূর্ণ রেল স্পেশাল। কারণ কি, যারা রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি এক্সাম দিতে চলেছ সামনে, তাদের জন্য এই জিকে ক্লাসটি। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি যে শুধু এখানে এমসিকিউ সলভ করাবো তা নয়, এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন থিওরিও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। তো ক্লাসটি খুব মন দিয়ে দেখতে থাকো। আর শুধু দেখলেই হবে না, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। শুধু নিজেরা দেখলে হবে না, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে হবে ক্লাসটি। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। কারণ তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে সামনে আরো ক্লাস আনতে কিন্তু ইন্সপায়ার করে। তো চলো, বেশি কথা বাড়াবো না, ক্লাসটি দেখতে থাকো। চলো আমরা ক্লাসের দিকে চলে যাই। তো শুরু করছি আজকের ক্লাস। আর ফার্স্ট কোশ্চেন রয়েছে, মুঘল আমলের মনসবদারি প্রথা কে চালু করেন? তো মুঘল আমলের মনসবদারি প্রথা চালু করেছিলেন কে? সম্রাট আকবর। মুঘল আমলের মনসবদারি প্রথা চালু করেছিলেন সম্রাট আকবর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো, আকবর সম্পর্কিত আমরা আর কি কি জানতে পারি, দেখে নি। বলেছে কি, 1577 সালে আকবর এই প্রথা চালু করেছিলেন। আর এটি জাত এবং সাওয়ার এই দুটি ভাগে বিভক্ত ছিল। তাহলে দেখো, এখান থেকে কিন্তু আরো একটা কোশ্চেন আসতে পারে। কি কোশ্চেন? 1577 সালে আকবর এই প্রথা প্রচলন করেন। কবে প্রচলন করেন? 1577। আর এটি কটি ভাগে বিভক্ত ছিল? দুটি ভাগে, একটা জাত আর অপরটি সাওয়ার। এবার যারা মনসব পেতেন তাদেরকে কি বলা হতো? যারা মনসব পেতেন তাদেরকে বলা হতো মনসবদার। এবার দেখো, আকবরের সঙ্গে সম্পর্কিত আরো একটি ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দিন ই ইলাহি। তো এই দিন ই ইলাহিটা কি? কোশ্চেন আসতেই পারে যে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? কে করেন? সম্রাট আকবর। এটি কত সালে করা হয়েছিল? 1582 সালে। আর এই দিন ই ইলাহির উদ্দেশ্য কি ছিল বলতো? এই 1582 সালে ফতেপুর সিক্রির ইবাদতখানায় অনুষ্ঠিত এক ধর্মসভায় আকবর উপলব্ধি করেন যে ধর্মের থেকে মানবতা ন্যায়ের মূল্য অনেক বড়। মানে আকবর বুঝেছিলেন যে ধর্মটাই হচ্ছে কারোর মেন প্রায়োরিটি হতে পারে না। এই ধর্মের থেকে মানবতা আর ন্যায়ের মূল্য অনেকটাই বেশি। তিনি এটা কি করে বুঝেছিলেন? কারণ এই ধর্মসভায় অনেক ধর্মের পণ্ডিত এবং সাধুদের সমাগম হয়েছিল। আর তাদের থেকে যখন তারা এই ধর্মের কাহিনী বা বাণীগুলো শুনেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে সত্য এক, কিন্তু তার উপলব্ধির পথ ভিন্ন। আর এই ভাবনা থেকেই তিনি দিন ই ইলাহি এর প্রবর্তন করেন। তো চলো এর পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে কি বলেছে? দিল্লির কোন সুলতান সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন? দেখো, এই সিজদা ও পাইবস প্রথার কিন্তু একটা অর্থ রয়েছে। কি সিজদা শব্দের অর্থ হচ্ছে সাষ্টাঙ্গ প্রণাম। আমরা যারা হিন্দু ধর্মে, তারা কিন্তু দেবীদের প্রণাম করার সময় অনেক সময় সাষ্টাঙ্গ প্রণাম করে থাকি। এই সিজদা শব্দের অর্থ কিন্তু এই সাষ্টাঙ্গ প্রণামকেই বোঝায়। আর পাইবস শব্দের অর্থ কি? যে সুলতান বা সম্রাট তার পদযুগল চুম্বন করাকেই বলা হতো পাইবস। তাহলে এই যে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন দিল্লি সালতানাতের দাস রাজবংশের সম্রাট ছিলেন। আর তিনি তার নিজের মানে কৃতিত্বটাকে একটু বেশি করে বোঝানোর জন্য, যে তাকে লোকে বেশি করে সম্মান করবে, তাকে দেখলে সাষ্টাঙ্গ প্রণাম করবে, তার পদযুগল চুম্বন করবে, ঠিক মানে এই ভাবনা থেকেই তিনি সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন বা বলবন। এখানে বলবন লেখা আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো, এর থেকে আমরা মানে এই বলবন সম্পর্কিত আরো একটি কোশ্চেন, কি জিল ই ইলাহি। আমরা একটু আগে মানে ফার্স্ট কোশ্চেনে দেখেছি দিন ই ইলাহি। দিন ই ইলাহি কে করেছিলেন? তাহলে আমরা দেখলাম আকবর। এইবার যখনই কোশ্চেন আসে জিল ই ইলাহি, অনেকেই কিন্তু হয় ভাবো যে কোশ্চেনটা বোধহয় ভুল রয়েছে, আর নইলে অনেকে স্কিপ করে দিয়ে অ্যান্সারটা চলে আসো।
বা অনেকে আকবরও কিন্তু অ্যান্সার করে দিয়ে চলে আসো, কিন্তু না, এই জিল ই ইলাহি এর অর্থ হচ্ছে পৃথিবীতে ঈশ্বরের ছায়া। আর এটি বলবনের অধীনে দিল্লির সালতানাত বেশ কয়েকটি মঙ্গল আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আর এই থেকেই এই জিল ই ইলাহি উপাধি বলবন পেয়েছিলেন। তাহলে জিল ই ইলাহি হলো কিন্তু একটা উপাধি যেটা কিনা বলবন পেয়েছিলেন, আর এই শব্দের অর্থ হচ্ছে পৃথিবীতে ঈশ্বরের ছায়া। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? গান্ধীজির হিন্দ স্বরাজ বইটি কোন ভাষায় লিখেছিলেন? এটা কিন্তু খুবই সহজ কোশ্চেন। তো দেখা যাক গান্ধীজির হিন্দ স্বরাজ বইটি কোন ভাষায় লেখা হয়েছিল? গুজরাটি ভাষায়। কোন ভাষায়? গুজরাটি ভাষায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই হিন্দ স্বরাজ বইটা কিন্তু পরবর্তীকালে ব্রিটিশরা ব্রিটিশরা কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিল, মানে পরবর্তীকালে এই হিন্দ স্বরাজ বইটি কিন্তু আর কেউ পড়তে পারেনি। তিনি 1909 সালে লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকা ফেরার পথে জাহাজে বসে এই বইটি লিখেছিলেন। গান্ধীজি 1909 সালে লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকা ফেরার পথে জাহাজে বসে এই বইটি হিন্দ স্বরাজ বইটি কিন্তু লিখেছিলেন। তো চলো আমাদের পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 4 এর দিকে কিন্তু যাওয়া যাক। তো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? 1907 সালের সুরাট অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই 1907 সালের সুরাট অধিবেশনে কংগ্রেসের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। মানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, রাসবিহারী ঘোষ। দেখো এর পরবর্তীকালে তোমাদেরকে আর একটা কথা বলে দিই, এই যে রাসবিহারী 1907 সালের যে সুরাট অধিবেশনে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন রাসবিহারী ঘোষ। এই অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটেছিল, তাই এটি সুরাট বিভাজন নামেও পরিচিত। তাহলে এই সুরাট অধিবেশনটাকে আমরা কি বলতে পারি? এই সুরাট অধিবেশনটাকে কিন্তু আমরা সুরাট বিভাজনও বলতে পারি। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নেবে যে সুরাট অধিবেশনকে কি বলা হতো? সুরাট বিভাজনও কিন্তু বলা হতো। কেন বলা হতো বলো তো? কারণ এখানে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটেছিল। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। দেখো, গীত গোবিন্দের রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রায় বিভিন্ন পরীক্ষাতেই এই জিকেটা কিন্তু আসে যে গীত গোবিন্দের রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন। এবার দেখো আমরা এর থেকে কি জানতে পারি যে এই যে বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন, এর রাজসভায় কিন্তু পঞ্চরত্নের উল্লেখ পাওয়া যায়। মানে এই পঞ্চরত্ন কেন? এখানে 5 জন সদস্যের একটা টিম ছিল। এদের এই 5 জন সদস্যকেই কিন্তু একত্রে বলা হতো একত্রে কি বলা হতো? পঞ্চরত্ন। তার মধ্যে একজন আমরা জানলাম যে গীত গোবিন্দের রচয়িতা জয়দেব। হ্যাঁ, এইবার দেখো আরো যে 4 জন ছিল তাদের নাম আমরা জেনে নেব। আরো 4 জনের মধ্যে আরো একজন ছিল ধৈ, তিনি কোন কাব্যের রচয়িতা? পবনদূত কাব্যের রচয়িতা। নেক্সট কে? উমাপতি ধর, ইনি একেতে কবি ছিলেন, তারপর লক্ষণ সেনের রাজসভার মন্ত্রীও ছিলেন। ঠিক আছে। আর শরণ ছিলেন এই লক্ষণ সেনের রাজসভার সংস্কৃত কবি। আর গোবর্ধন আচার্য ছিলেন আর্য সপ্তশতী কাব্যের লেখক। ঠিক আছে, এই গেল লক্ষণ সেন। এবার ওই অপশনের মধ্যে আমরা কিন্তু বল্লাল সেনের নামটা দেখেছি, আর এইখান থেকে কিন্তু আরো একটি কোশ্চেন আসে যেটা হচ্ছে কৌলিন্য প্রথা কে প্রচলন করেন। যখনই কোশ্চেন আসবে যে কৌলিন্য প্রথা কে প্রচলন করেন, অ্যান্সার হয়ে যাবে কিন্তু বল্লাল সেন। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 6। নিচের কোন হরপ্পান সাইটটিতে ধানের তুষের প্রমাণ পাওয়া গেছে? নিচের কোন হরপ্পান সাইটটিতে, হরপ্পার বিভিন্ন সাইট আমরা দেখেছি যে আবিষ্কৃত হয়েছে। এবার এক একটা সাইটে কিন্তু এক একটা জিনিসের সন্ধান পাওয়া গেছে। এইবার এই ধানের তুষের প্রমাণ কোথায় পাওয়া গেছে? এই ধানের তুষের প্রমাণ পাওয়া গেছে লোথালে। ধানের তুষের প্রমাণ কোথায় পাওয়া গেছে? ধানের তুষের প্রমাণ পাওয়া গেছে লোথালে। এই লোথাল এখন বর্তমানে কোথায় অবস্থিত? গুজরাটের আমেদাবাদে এই লোথাল অবস্থিত। এবার দেখো আরো যে বেশ কিছু সাইট আমরা জানি যেগুলো বিখ্যাত এবং এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, তার মধ্যে অন্যতম হচ্ছে কালীবঙ্গান।
এই কালীবঙ্গান শব্দের অর্থ কি বলতো? কালো বালা। ঠিক আছে, এই কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালো বালা। এটি বিশ্বের প্রাচীনতম লাঙল দেওয়া কৃষি জমি। এই কালীবঙ্গান কেন বিখ্যাত? এটি হলো বিশ্বের প্রাচীনতম লাঙল দেওয়া কৃষি জমি। যেমন আমরা দেখলাম যে লোথাল তুষের জন্য বিখ্যাত, ধানের তুষ, আর কালীবঙ্গান কিসের জন্য বিখ্যাত? লাঙল দেওয়া কৃষি জমি, এটা প্রথম কৃষি জমি, তার জন্য বিখ্যাত। এছাড়াও এখানে আরো কিছু জিনিস আমরা দেখতে পাই, যে দেখা গেছে যে এখানে অগ্নিকুণ্ড আর বেদি খুঁজে পাওয়া গেছে। আর এটি ছিল পৃথিবীর প্রথম রেকর্ডকৃত ভূমিকম্পের প্রমাণ পাওয়া অঞ্চল। হয়তো এর আগেও অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে, কিন্তু সেই ভূমিকম্পের প্রমাণ কিন্তু এখনো আবিষ্কৃত হয়নি। এই পৃথিবীর প্রথম রেকর্ডকৃত এই কালীবঙ্গান অঞ্চলটাতেই প্রথম ভূমিকম্প যে হয়, ভূমিকম্প বলেও যে একটা জিনিস আছে, যে পাঁচ সঞ্চরণের যে একটা জিনিস আছে বা ব্যাপার আছে, এইটা প্রথম প্রমাণ পাওয়া গেছিল কিন্তু এই কালীবঙ্গান থেকে। এবার দেখো ধোলাভিরা। এই ধোলাভিরা হচ্ছে গুজরাটের কচ্ছের রণে বর্তমানে অবস্থিত। এটি সিন্ধু সভ্যতার অন্যতম বৃহত্তম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। ধোলাভিরা হচ্ছে অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এটি মূলত কিসের জন্য বিখ্যাত? জল সংরক্ষণ ব্যবস্থার জন্য বিখ্যাত। যে ওখানে যদি কোশ্চেন আসে যে হরপ্পার কোন সাইটটি জল সংরক্ষণ ব্যবস্থার জন্য বিখ্যাত, তখন অ্যান্সার হয়ে যাবে ধোলাভিরা। বা বর্তমানে যদি জিজ্ঞেস করে যে ধোলাভিরা বর্তমানে কোথায় অবস্থিত, বর্তমান প্লেসটার নাম কি, এটা হবে ধোলাভিরা হচ্ছে গুজরাটের কচ্ছের রণে অবস্থিত। ঠিক আছে, বোঝা গেল। আর সব থেকে বৃহত্তম প্রত্নতাত্ত্বিক স্থান বললেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে ধোলাভিরা, বা গুজরাটের কচ্ছের রণে অবস্থিত ধোলাভিরা। তো চলো আমরা নেক্সট এগিয়ে যাই। দেখো এবার কি রয়েছে, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরিসেন। কে? হরিসেন। দেখো এর সম্পর্কে আমরা কি জানি? হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। হরিসেন তাহলে কে ছিলেন? হরিসেন ছিলেন সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি। তিনি এই প্রশস্তি সমুদ্রগুপ্তের দিগ্বিজয় এই যে এই প্রশস্তিটা লিখেছিলেন এলাহাবাদ প্রশস্তি, এই এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু কি জানা যায়? সমুদ্রগুপ্তের যে দিগ্বিজয়, তিনি যে এই যে দিগ্বিজয় করে চারিদিক যে জয় করে বেরিয়েছিলেন, তার যে জয়ের কাহিনী, সেই সম্পর্কে কিন্তু এই এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায়। আরো একটি ইম্পর্টেন্ট প্রশস্তি রয়েছে, সেটি হলো নাসিক প্রশস্তি। এই নাসিক প্রশস্তি কে রচনা করেছিলেন? গৌতমী বালাশ্রী। এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে নাসিক প্রশস্তি কে রচনা করেছিলেন, তখন অ্যান্সার হয়ে যাবে যে নাসিক প্রশস্তি। এখানে বানানটা ভুল আছে, এটা নসিক হয়ে গেছে, এটা হবে নাসিক প্রশস্তি। এটা নাসিক হবে না শিক। নাসিক প্রশস্তি কে রচনা করেছিলেন? নাসিক প্রশস্তি রচনা করেছিলেন গৌতমী বালাশ্রী। এবার যদি প্রশ্ন আসে এই গৌতমী বালাশ্রী কে ছিলেন? গৌতমী বালাশ্রী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর মা। গৌতমী বালাশ্রী কে ছিলেন? তাহলে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা, তাহলে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজাকে গৌতমীপুত্র, আর তার মাই হলেন গৌতমী। এই গৌতমীপুত্র সাতকর্ণীর মাই হচ্ছে গৌতমী বালাশ্রী। আর এই নাসিক প্রশস্তির বিষয়বস্তু কি ছিল? যেমন আমরা এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানলাম? সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনী। আর এই নাসিক প্রশস্তি থেকে কি জানতে পারি? নাসিক প্রশস্তি থেকে জানতে পারি যে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আর দাক্ষিণাত্যের সাতবাহন ক্ষমতা প্রতিষ্ঠা। তিনি যে দাক্ষিণাত্য অঞ্চলে তার তার যে ক্ষমতা তিনি বিস্তার করেছিলেন, সেই সম্পর্কেই কিন্তু তার মা এই নাসিক প্রশস্তি বইটিতে লিখেছিলেন। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 8, ভারতের সংবিধানের কোন ধারাটি হৃদয় ও আত্মা নামে পরিচিত? ভারতের সংবিধানের কোন ধারাটি হৃদয় ও আত্মা নামে পরিচিত? এটা কি হয়ে যাবে অ্যান্সার এ, অপশন নাম্বার এ, 32 নম্বর ধারা। এবার দেখো এর সম্পর্কে আমরা একটু জেনে নিই যে ডক্টর বি.আর. আম্বেদকর এই 32 নম্বর ধারাটিকে সংবিধানের আত্মা বলেছেন। কারণ কি? এর মাধ্যমে নাগরিকরা মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন। এইবার দেখো এই সুপ্রিম কোর্টে যখন মৌলিক অধিকার নিয়ে
আবেদন করা হবে সেটা কত নম্বর ধারায় হবে? 32 নম্বর ধারায় হবে। কিন্তু এই মানে এই মৌলিক অধিকার নিয়েই যখন হাইকোর্টে আবেদন করা হবে তখন কিন্তু এই ধারা সংখ্যা পাল্টে যাবে, তখন কি কত নম্বর ধারায় হবে? 226 নম্বর ধারায়। তাহলে এটা সবসময় মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 32 আর হাইকোর্টের ক্ষেত্রে মৌলিক অধিকারের জন্য 226 নম্বর ধারা বরাদ্দ করা হয়। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। সংবিধান থেকে কিন্তু বেশ কয়েকটি কোশ্চেন আসতে পারে। আমি এখানে আরো কোশ্চেন রেখেছি, আর মানে সংবিধানের যে কটা কোশ্চেন আছে সবগুলোই কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। আর তোমরা যারা এই পুরো পিডিএফটা চাইছো, এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি কমেন্টে পিন কমেন্ট করে রাখবো, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবে এই যাদের পিডিএফ এর প্রয়োজন। আর বাকি এই ক্লাসটা দেখলেই কিন্তু তোমাদের পুরো অ্যান্সার সলভ হয়ে যাবে। তো চলো 9 নম্বর কোশ্চেনের দিকে যাই। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধারণা প্রথম কোন কমিটি দিয়েছিল? দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধারণা প্রথম যে কমিটি দিয়েছিল সেই কমিটির নাম হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। আমি ক্লাস করছি আর এদিকে ঝড় উঠে এসছে, জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কিনা, কিন্তু এই ক্লাসের মাঝখানে আমি বুঝতে পারছি যে ঝড় উঠে এসছে, বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি আমার ক্লাসে মন দিই। দেখো, এই বলবন্ত রায় মেহতা কমিটি হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধারণা প্রথম দিয়েছিলেন। আর এখান থেকে আরো একটি পঞ্চায়েতি রাজ থেকে আরো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে কবে, মানে পঞ্চায়েতি রাজ দিবস, আন্তর্জাতিক পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয় 24শে এপ্রিল। 1957 সালে এই কমিটি ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেন। কোন কমিটি? এই বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি 1957 সালে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেন। আর 2রা অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগর জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু প্রথম না, মানে 2রা অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগর জেলায় এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু চালু হয়েছিল। হ্যাঁ, প্রথম। আর 1957 সালে কিন্তু এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সুপারিশ করা হয়, কিন্তু চালু হয় কবে? 1959 সালে। কোথায়? রাজস্থানের নাগর জেলায়। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। এবার আনাইমুদি কোথায় অবস্থিত জানো তো সকলে? না জানলে দেখে নাও। আনাইমুদি কেরালায় অবস্থিত। এর উচ্চতা 2695 মিটার। এটি পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি কোন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এখান থেকে কিন্তু এই কোশ্চেনটাও আসতে পারে যে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তখন অ্যান্সার হয়ে যাবে আনাইমুদি। এটি দক্ষিণ ভারতের এভারেস্ট নামেও পরিচিত। এইভাবেও কিন্তু অ্যান্সার আসতে পারে, মানে কোশ্চেন আসতে পারে। দেখো, তোমাদেরকে এই কোশ্চেনগুলোর সাথে সাথে এই থিওরি করার একমাত্র কারণ হচ্ছে যাতে এই সম্পর্কিত যে কোশ্চেনই আসুক, মানে এক আনাইমুদি থেকে বিভিন্ন রকম কোশ্চেন হতে পারে, সেটা কিন্তু আমি তোমাদের সামনে এইভাবে তুলে ধরেছি। সব কোশ্চেন করে না দিলেও থিওরি হিসাবে আমি তুলে ধরেছি। এই কটা অল্প অল্প জিনিস কিন্তু মনে রাখলেই অলমোস্ট তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। মানে আনাইমুদি একটা ইম্পর্টেন্ট টপিক। এবার এই আনাইমুদি থেকে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন হতে পারে। যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটাও হতে পারে, আবার এভাবেও হতে পারে যে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, বা আনাইমুদি কোথায় অবস্থিত, বা দক্ষিণ ভারতের এভারেস্ট কাকে বলা হয়। তখন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারই কিন্তু আনাইমুদি হয়ে যাবে। এবার দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? দোদাবেতা। দোদাবেতাও কিন্তু একটা ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক। এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। এটি কোন রাজ্যে অবস্থিত? এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? নর্মদা নদী উৎপন্ন হয়েছে অমরকন্টক থেকে, মানে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অমরকন্টক। নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? অমরকন্টক থেকে নর্মদা নদী উৎপন্ন হয়েছে। দেখো, মধ্যপ্রদেশের অমরকন্টক মালভূমি থেকে উৎপন্ন হয়ে এটি কোথায় গিয়ে পড়েছে? খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। তাহলে যদি কোশ্চেন আসে যে নর্মদা নদী কোথায় গিয়ে পতিত হয়েছে, তখন অ্যান্সার হয়ে যাবে খাম্বাত উপসাগরে গিয়ে পতিত হয়েছে। এটি কি ধরনের নদী? এটি একটি পশ্চিম বাহিনী নদী। কি ধরনের নদী? এটি একটি পশ্চিম বাহিনী নদী।
এটি জিওগ্রাফির কিন্তু মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো তোমরা যদি যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি এরকম আলাদা আলাদা করে সংবিধান থেকে বা নদ নদীর চ্যাপ্টার থেকে বিভিন্ন আলাদা আলাদা সিরিজ চাও, তাহলে আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি সেই হিসাব মতো আলাদা আলাদা করে সিরিজ কিন্তু নিয়ে আসবো, যে সংবিধানের একটা সিরিজ বা নদ নদীর একটা সিরিজ বা যে পার্টগুলো রয়েছে, ঠিক আছে, তাহলে সেই হিসাবে বা সম্রাটদের বিভিন্ন কৃতিত্ব, তাদের কাহিনী, এটা নিয়ে একটা সিরিজ, বা বিভিন্ন ছদ্মনাম, কবি ও তাদের ছদ্মনাম, এই একটা সিরিজ। তা যে যে সিরিজগুলো তোমরা চাইছো বা এরকম প্রত্যেকটা সিরিজই যদি চেয়ে থাকো, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, রেপো রেট কে নির্ধারণ করেন? রেপো রেট কে নির্ধারণ করেন? দেখো রেপো রেট কি সেটা আমি তোমাদেরকে বলছি, কিন্তু আগে জেনে নি যে রেপো রেট কে নির্ধারণ করেন। রেপো রেট নির্ধারণ করেন ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই, ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই। এবার আমরা জেনে নিই রেপো রেটটা কি। দেখো রেপো রেট কি, যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয়, মানে যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে তাদেরকে স্বল্প মেয়াদী ঋণ দেয় কে? এই আরবিআই। এই আরবিআই এই ঋণ দেওয়ার যে মানে প্রসেস, এটাকেই বলছে রেপো রেট। এটা কেন, রেপো রেটটা কেন হয়? এটা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত হয়? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেপো রেট ব্যবহৃত হয়। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এটা কিন্তু বায়োলজির থেকে একটা ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। কি ভিটামিন সি এর, শুধু ভিটামিন সি বলে না, এই প্রত্যেকটা জিনিসেরই মানে ভিটামিন বি, ভিটামিন কে, প্রত্যেকটা জিনিসেরই রাসায়নিক নাম কিন্তু জানা ইম্পর্টেন্ট। আমরা এখানে সবকটা রাসায়নিক মানে যে কটা রাসায়নিক নাম দেওয়া রয়েছে। আচ্ছা, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এবার দেখে নিই আমরা বাকি রাসায়নিক নামগুলো, কার কার রাসায়নিক নাম। আচ্ছা, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। আজকাল তো রেটিনল ট্রিটমেন্টের সঙ্গে অনেকেই সম্পর্কিত, অনেকেই কিন্তু পার্লারে গিয়ে নিজের স্কিন গ্লো করার জন্য এই রেটিনল ট্রিটমেন্ট করে থাকে। তাহলে এই রেটিনল ট্রিটমেন্টটার মূল উদ্দেশ্য কি? ভিটামিন এ। এই মানে ভিটামিন এ হচ্ছে, এই ভিটামিন এ কেই বলা হচ্ছে রেটিনল। আচ্ছা, ভিটামিন বি1 এটা কার রাসায়নিক নাম? থিয়ামিন। আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু অনেকেই ভুলভাল করে আসো, যে আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? আধুনিক কম্পিউটারের জনক যখনই বলবে তখন হয়ে যাবে অ্যান্সার অ্যালান টিউরিং। আধুনিক কম্পিউটার বা আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনককে? অ্যালান টিউরিং। আর যখন বলবে যে আধুনিক কম্পিউটারের জনককে, তখন আমরা কি বলে দেব? তখন আমরা বলবো যে আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। আর যখনই হচ্ছে কম্পিউটারের জনককে যখন বলবে তখন বলবো চার্লস ব্যাবেজ। আর যখনই এটা আধুনিক হয়ে যাবে, মানে আধুনিক কম্পিউটারকে মানে আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়, তখন হয়ে যাবে অ্যালান টিউরিং। যদিও বলে আধুনিক কম্পিউটার বিজ্ঞান, তখনও কিন্তু অ্যালান টিউরিংই অ্যান্সার হবে। কিন্তু আধুনিক শব্দটা না থাকলে তখন অ্যান্সার হয়ে যাবে চার্লস ব্যাবেজ। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 15। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দেখো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত। দেখো এটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ। কি? এই সাইলেন্ট ভ্যালি হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ। এটি কিসের জন্য বিখ্যাত? এটি জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত। আরো একটি ন্যাশনাল পার্ক সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। অনেকেই নাম শুনেছো। যে এটি কিসের জন্য বিখ্যাত? বাঘের জন্য বিখ্যাত। যদি কোশ্চেন আসে যে জিম করবেট ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? বাঘের জন্য বিখ্যাত। এটা কিন্তু মানে খুবই পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। তাহলে জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত। আরো একটা ন্যাশনাল পার্ক সম্পর্কে আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক। রাজাজি ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডের আরো একটি মানে বিখ্যাত ন্যাশনাল পার্ক। এটি কিসের জন্য বিখ্যাত? এটি চিতাবাঘের জন্য বিখ্যাত। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। মানবদেহের সব থেকে বড় লসিকা গ্রন্থি কোনটি? এটা খুবই সহজ কোশ্চেন, মোটামুটি সবাই এটা জানো। মানবদেহের সব থেকে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লীহা।
কি? মানবদেহের সব থেকে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লীহা। আচ্ছা, এই প্লীহাকে কি বলে বলতো? প্লীহাকে কিন্তু লোহিত রক্তকণিকার কবরস্থানও বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? দেখো এখানে আমি লিখেই দিয়েছি যে প্লীহাকে লোহিত কণিকার কবরস্থান বলা হয়ে থাকে। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। 17, দেখো সংবিধান এর কোন অনুচ্ছেদের অধীনে প্রজেক্ট চিতা চালু হয়েছিল? সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে প্রজেক্ট চিতা চালু হয়েছিল? আর্টিকেল নাম্বার 48A, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর্টিকেল নাম্বার 48A তে এই প্রজেক্ট চিতার কথা বলা হয়েছিল। এই আর্টিকেল 48A কত নাম্বার পার্টে আছে সংবিধানের বলো তো? পার্ট 4-এ। দেখো পার্ট নাম্বার 4-এ এটির কথা বলা হয়েছে। এই পার্ট নাম্বার 4-এর আন্ডারে কতগুলি আর্টিকেল আছে? আর্টিকেল 36 থেকে 51 অবধি মানে আর্টিকেল কিন্তু এই পার্ট 4-এর আন্ডারে পড়ে। দেখো সংবিধানের পার্ট 4-এ আরো কি বলা হয়েছে? ডিপিএসপি। আর এই ডিপিএসপির ফুল ফর্ম কি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এই ডিপিএসপি সম্পর্কে কিন্তু সংবিধানের এই পার্ট 4-এ বলা হয়েছে। আর 42তম সংবিধান সংশোধনী আইন 1976 দ্বারা প্রবর্তিত, আর এর অনুচ্ছেদ 48A হলো একটি ডিপিএসপি। এছাড়াও দেখো যে অনুচ্ছেদ নাম্বার 51A জি, এটি পরিবেশ আর বন্যপ্রাণী রক্ষার জন্য নাগরিকদের ওপর দায়িত্ব আরোপ করে। ঠিক আছে। এছাড়া উপযুক্ত তৃণভূমির আবাসস্থলের কারণে মধ্যপ্রদেশের কোনো এমপিকে বেছে নেওয়া হয়েছিল। স্বাধীনতার পরে ভারতে এশিয়াটিক চিতা বিলুপ্ত ঘোষণা করা হয়। তাহলে এই 51A জিতে কি বলা হয় বোঝা গেল? এটা এখানে লেখা নেই, কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। এটা শুধু নেক্সট না, এটাই হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। ভারতের জ্ঞানপীঠ পুরস্কার, আবারও বলছি তোমরা যদি এই পার্টিকুলার এই টপিকগুলোর উপর ক্লাস চাও, যে কে কোন পুরস্কার পেয়েছিলেন, কবে পেয়েছিলেন, আর প্রথম কে পেয়েছিলেন, বা প্রত্যেকটা কবি এবং লেখক তাদের ছদ্মনাম এই সম্পর্কিত ক্লাস, বা সংবিধান সম্পর্কিত আলাদা কোনো ক্লাস, নদ নদী সম্পর্কিত আলাদা কোনো ক্লাস, বা বায়োলজির বিভিন্ন ভিটামিনস প্রোটিনস সম্পর্কিত আলাদা কোনো ক্লাস, এরকম পার্টে ক্লাস চাও, তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে জানো, আমি সেই সম্পর্কিত ক্লাস কিন্তু আনার চেষ্টা করব। তো দেখো ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার এর প্রাপক কে ছিলেন? জি শঙ্কর কুরুপ। কে ছিলেন? জি শঙ্কর কুরুপ। আচ্ছা, এটি মানে জি শঙ্কর কুরুপ 1965 সালে মালায়ালাম লেখক ছিলেন। ইনি প্রথম এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আর এই 1966 সালে কে পেয়েছিলেন জানো? 1965 সালের পরে 66 সালে পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কে পেয়েছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1966 মানে ইনি কি দ্বিতীয়বার জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আর যদি বলে যে প্রথম মহিলা, কোন মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, তখন হয়ে যাবে আশাপূর্ণা দেবী। প্রথম মহিলা বললে হয়ে যাবে আশাপূর্ণা দেবী। আর প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বললে হয়ে যাবে 1965 সালে মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ। আর 1966 সালে পেয়েছিলেন কে? তারাশঙ্কর। 1966 সালে পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ইনি হচ্ছে দ্বিতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক। আর প্রথম মহিলা ছিলেন আশাপূর্ণা দেবী 1976 সাল। তো আজকের ক্লাসটি কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই 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 ক্লাসটি শেয়ার করে দিও। আর এই পুরো চ্যানেলের মানে এই পুরো কোশ্চেনের পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে আমার কমেন্ট বক্সে পিন করা। তোমরা অবশ্যই টেলিগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যেও, তাহলে তোমরা প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফ গুলো কিন্তু পেয়ে যাবে। আর এর পরবর্তী তোমরা কোন ক্লাস চাইছো বা কি সম্পর্কিত ক্লাস চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।